এক অট্টালিকা রাজপ্রাসাদ সমান শ্বশুরবাড়িতে প্রীতির বিয়ে হয়। তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত বড়লোক, আর এত ধনী পরিবারে বিয়ে হবার ফলে প্রীতি মনে মনে খুবই আনন্দিত। কিন্তু দুঃখের বিষয় প্রীতি এটা জানতে পারে না যে মহল শ্বশুরবাড়িতে তার একটা থাকার মতো ঘর জুটবে না, কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই ভালো নয়। আর প্রীতি যখন শ্বশুরবাড়িতে প্রবেশ করে এমন সময়, মা, আপনাদের বাড়িটা কত বড় আর কত সুন্দর। এই বাড়িতে এতগুলো ঘর দেখে আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি। আমার বাপের বাড়িতে মাত্র দুটো ঘর আছে, একটা আমার আর একটা আমার বাবা মায়ের, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে এত বড় রাজপ্রাসাদের মতো ঘর থাকবে আমি তো ভাবতেই পারছি না। তোমার ভাবতে না পারাটাই স্বাভাবিক, কারণ তোমার বাপের বাড়ির লোকেরা আমাদের মতো বড় লোক নয়। সুতরাং বিয়ে হয়ে আসার পর থেকেই তুমি আমার এরকম রাজপ্রাসাদের মতো বড় বাড়ির সবকটা ঘরে কিন্তু নজর দিও না। শাশুড়ি মায়ের কথা শুনে প্রীতির খুবই খারাপ লাগে। আর কিছুক্ষণ পর প্রীতি নিজের পছন্দ মতো সুন্দর একটা ঘরে ঢুকে পড়ে। আর সেই ঘরে ঢোকার পর সেই ঘরে সুন্দর সুন্দর আসবাবপত্র এবং বিভিন্ন রকম জিনিসপত্র দেখে তার চক্ষু একেবারে কপালে উঠে যায়, কারণ এত সুন্দর ঘর এবং এত দামি দামি জিনিসপত্র সে আগে কখনো দেখেনি। এত বড় খাট, এত সুন্দর ড্রেসিং টেবিল, তার সাথে এরকম সোফা, বড় বাথরুম আমি শুধুমাত্র সিনেমাতে দেখেছি। আমি এর আগে কখনো এত সুন্দর ঘর দেখিনি। আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে যে আজকে থেকে এই ঘরটা আমার হবে। প্রীতি এসব ভেবে মনে মনে খুবই আনন্দিত হয়। আর এমন সময় তার ননদ তনয়া ঘরের মধ্যে ঢুকে আসে, আর সে তার বৌদিকে এরকম ভাবে খাটের উপর বসে থাকতে দেখে খুবই রেগে যায়, কারণ সেই ঘরটা মোটেই তার বৌদির নয়। কি ব্যাপার বৌদি, তুমি কার পারমিশনে আমার ঘরে ঢুকেছো? এই ঘরটা আমার, তাই তুমি এখনই ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু তনয়া, তোমার দাদাজি বলল সামনের দিকে গিয়ে যেই ঘরটা প্রথম দেখবো সেটাই নাকি আমার ঘর, তাই আমি এই ঘরে ঢুকে এসেছি। তুমি কিছু মনে করো না কেমন? তুমি কেমন অশিক্ষিত! তুমি যেদিক থেকে এসেছো সেখানে প্রথমে ড্রয়িং রুম পড়ে, অর্থাৎ বারান্দা, তাই ওটাই তোমার ঘর। এবার তুমি এই ঘর থেকে বিদায় হও। আমার ঘরে এসে একেবারে জাকিয়ে বসতে চাইছে। এই বলে ননদ তার বৌদিকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেয়। আর ননদের কথা শুনে প্রীতি একেবারে অবাক, কারণ এত বড় শ্বশুর বাড়িতে তার একটা ঘর জুটবে না সে সেটা স্বপ্নেও ভাবতে পারে না। আর প্রীতি যখন তার শাশুড়ি মায়ের কাছে যায় তখন, কি, তোমার এত বড় শ্বশুর বাড়ি হয়েছে, একেবারে মহলের মতো, তবুও তুমি খুশি হওনি? তোমার আবার এই শ্বশুর বাড়িতে ঘরের দরকার নাকি? না না, তোমাকে আমরা কোনো রকম ঘর দিতে পারবো না, তুমি বারান্দায় থাকবে। কিন্তু এটা কি করে সম্ভব মা? আমি তো এই বাড়ির নতুন বউ, আর আমার স্বামী যে ঘরে থাকবে আমি তো সেখানেই থাকবো। আমাকে আপনারা ঘর দেবেন না কেন? এই বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, আর সবকটা ঘর অনেক বড় বড় সুন্দর, তবুও আপনারা আমাকে ঘর দেবেন না? শোনো, তোমার এত কথার উত্তর আমি দিতে পারছি না। এবার তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি বিশ্রাম নেব। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে দাও। এই বলে শাশুড়ি মা নতুন বৌমাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু প্রীতির কিছু করার থাকে না। সে বাপের বাড়ি থেকে নিয়ে আসা জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সাজাগোজার সামগ্রী, এছাড়াও যা যা জিনিসপত্র নিয়ে আসে সমস্ত কিছু বারান্দার একটা কোণাতে রেখে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সে যখন রান্নাঘরে যাবে তখন, এই প্রীতি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তুমি যখন রান্নাঘরে যাচ্ছই তাহলে তুমি আমার জন্য লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে এসো। রান্না বান্না হয়ে গেলে আমার অফিসের জামা কাপড়গুলো প্রেস করে দিও, কেমন? হ্যাঁ, আমি সব করে দিচ্ছি। কিন্তু তুমি কি জানো যে বিয়ের পর আমি আর তুমি একসঙ্গে থাকতে পারবো না? কারণ শাশুড়ি মা আর তনয়া আমাকে তোমার ঘরে ঢুকতে বারণ করে দিয়েছে, আর আমাকে একা একা বারান্দাতে থাকতে বলেছে। কেন? আমার তো বয়স যথেষ্ট হয়েছে, বিয়ে হয়ে গেলে আবার একা একা থাকতে ভয় কিসের? আর শোনো, আমি আমার ঘর কোনোদিনও কারোর সাথে শেয়ার করতে পারি না, তাই আমি মাকে বলেছি তুমি যাতে আমার ঘরে না ঢুকতে পারো। আমার একা একা ঘরে থাকতে ভালো লাগে। বিল্টুর কথা শুনে প্রীতির মন একেবারে ভেঙে যায়, কারণ তার স্বামী তাকে ঘরে ঢুকতে দিতে চাইছে না। তাই প্রীতি কোনো কথা না বলে রান্নাঘরে যায় আর সবার জন্য লুচি আলুর দম রান্না করে, আর শাশুড়ি মাকে চা বানিয়ে খাওয়ায়। এভাবেই সারাদিন প্রীতি সকলের জন্য কাজকর্ম করে। কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় তাকে বারান্দাতে ঘুমাতে হয়। কিন্তু সে যখন অত বড় বারান্দাতে একা একা ঘুমাতে যায় তখন তার কিছুতেই ঘুম আসতে চায় না। এই বারান্দাটা কেমন অন্ধকার ঘুটঘুট করছে, তার উপর মা আবার আমাকে লাইট জ্বালিয়ে ঘুমাতে বারণ করেছে, কারণ ইলেকট্রিকের অনেক বিল আসবে। আমি এখন কি করব? আমার তো কিছুতেই ঘুম আসছে না। ওরে বাবারে, এখানে কি মশা! আমার খুব কষ্ট হচ্ছে। এভাবেই প্রায় বেশ কিছু ঘন্টা কেটে যায়, কিন্তু তবুও প্রীতির কিছুতেই ঘুম আসতে চায় না। আর ভোরবেলার দিকে তার যখন হালকা ঘুম আসে তখনই হঠাৎ করে সে আর্তনাদ করে ওঠে, কারণ তনয়া এই সময় রান্নাঘরে জল নিতে আসে।
আর সে অন্ধকারে দেখতে না পেয়ে তার বৌদির পায়ের উপর দাঁড়িয়ে পড়ে। ফলে প্রীতির পায়ে ভীষণ পরিমাণে চোট লাগে। ওরে বাবারে, আমার পাটা একেবারে ভেঙে গেল। তনয়া, তুমি একটু দেখে চলতে পারো না? আমার পায়ে ভীষণ লেগেছে। তুমি আমার বাড়ির বারান্দায় শুয়ে আছো, আবার আমাকেই বলছো দেখে চলতে? তুমি এরকম রান্নাঘরের সামনে ঘুমাচ্ছ কিসের জন্য? আমি তো একটু হলেই হোঁচট খেয়ে পড়ে যেতাম। যত সব, যাও বারান্দার অন্যদিকে গিয়ে শুয়ে পড়ো। এই বলে তনয়া রান্নাঘর থেকে জল নিয়ে ঘরে চলে যায়। ফলে প্রীতি আর কোনো রকম কোনো কথা বলে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন ওরকম মহল সমান শ্বশুর বাড়িতে প্রীতিকে গরমের মধ্যে বারান্দায় শুয়ে শুয়ে মশার কামড় খেতে হয়। ফলে প্রীতির শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। আর একদিন প্রীতির বাবা মা তাকে না জানিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। তুই কেমন আছিস প্রীতি? আজকে তোর কথা আমাদের খুব মনে পড়ছিল, তাই তোকে না জানিয়েই চলে এলাম। কেমন আছিস কেন জিজ্ঞাসা করছো? দেখতে পাচ্ছ না এত বড় রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়িতে আমার মেয়ে নিশ্চয়ই ভালো থাকবে, তাই না মা? আর আপনারা সবাই ভালো আছেন তো? প্রীতি তার বাবা মাকে দেখে মোটেই খুশি হতে পারে না, তাই সে তাদের কোনো কথার উত্তর দিতে চায় না। আর এমন সময় চন্দনা দেবী মনে মনে ভাবে, যেই মেয়ের এত বড় লোক শ্বশুর বাড়ি দেখেছে অমনি মেয়ের খবর নিতে চলে এসেছে। অসভ্য লোকজন, আমি একদম এদেরকে অতিথি আপ্যায়ন করতে পারবো না। মা, তোমরা আজকে আসবে আমাকে একটু বলে আসতে পারতে, তাহলে আমি তোমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখতাম। কতদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, আমার তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। এসব তো ঠিক আছে, কিন্তু তুই বাপের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলি সেগুলো এরকম বারান্দার কোণে পড়ে আছে কেন? আমি মানছি তুই বড়লোক শ্বশুর বাড়ি পেয়েছিস আর তোর ঘরে অনেক দামি দামি জিনিসপত্র আছে, তাই বলে তুই এই জিনিসপত্রগুলো এরকম করে বারান্দায় ফেলে রাখবি? রানী দেবী এই কথা বললে প্রীতি ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুতেই তার বাবা মাকে সত্যি কথা বলতে পারে না। না মা, আসলে আমার ঘরে রিনোভেশনের কাজ চলছে, তাই ঘর নতুন করে সাজানো হলে আমি সব জিনিসপত্র আবার ঘরে ঢুকিয়ে নিয়ে যাব। এখন কিছুদিনের জন্য বারান্দাতে সাজিয়ে রেখেছি। সবই তো বুঝলাম, কিন্তু তুই কোন ঘরে থাকিস আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার মেয়ে কিভাবে সংসার করছে আর বিয়ের পর কিভাবে নিজের ঘর গুছিয়ে রেখেছে সেটা আমি একটু দেখবো না? এই যে, এই বাড়িতে আপনার মেয়ের কোনো ঘর নেই, আর আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন। এবার আপনারা বিদায় হন, কারণ আমাদের মতো বড়লোক বাড়িতে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আপনাদের নেই। আর আপনাদের যোগ্যতা নেই বলেই বিয়ের পর আপনার মেয়েকে আমরা কোনো ঘর দিইনি। হ্যাঁ একদম, আর আপনার মেয়ে বারান্দায় ওই কোনায় পড়ে থাকে, সেই জন্য ওর জিনিসপত্রগুলো বারান্দাতে রাখা আছে। সুতরাং আপনাদেরকে এই বাড়ির কোনো ঘর দেখতে হবে না। আপনার মেয়েকে যে আমার দাদা বিয়ে করে নিয়ে এসেছে আর এত বড় রাজবাড়িতে জায়গা দিয়েছে, এটাই অনেক। প্রীতি, আমি যদি জানতাম যে তোর এরকম দুর্দশা হবে তাহলে কোনোদিনও এত বড়লোক পরিবার দেখে তোর বিয়ে দিতাম না। আমি ভেবেছিলাম তুই হয়তো তোর শ্বশুর বাড়িতে রাজরানীর মতো করে থাকবি, কিন্তু তোকে যে সবাই এরকম চাকরানি বানিয়ে রেখেছে আমার দেখে খুব খারাপ লাগছে। এই বলে রানী দেবী এবং বিমল বাবু কাঁদতে কাঁদতে নিজেদের বাড়িতে ফিরে যায়। আর বাবা মায়ের চোখের জল প্রীতি কিছুতেই সহ্য করতে পারে না, কিন্তু তার কিছু করার মতো উপায়ও থাকে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রীতিকে তার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেওয়া হয় না। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে একেবারে জ্বালিয়ে মারে, তার উপর অনেক অনেক অত্যাচারও করে। আর একদিন প্রীতি বাজারে যায়, এমন সময় তার ছোটবেলার বান্ধবী শিউলির সঙ্গে দেখা হয়। বাবা, এত বড়লোক পরিবারের বউ বাজারে এসে বাজার করছে, এটা মানায় নাকি? প্রীতি, তোর কাছ থেকে আমি কিন্তু এটা আশা করিনি। তুই তোর চাকর বাকরকে বলতে পারতিস বাজার করার জন্য, সেটা না করে তুই নিজেই বাজার করতে চলে এলি। আর কি বলবো বল, তুই তো ভালো করেই জানিস ছোটবেলা থেকে আমি নিজের কাজ নিজে হাতে করতে ভালোবাসি, তাই জন্য প্রত্যেকদিন শ্বশুর বাড়ির বাজার দোকান সব আমিই করি। এই চুপ কর তো, তোর চোখের তলায় অনেকটা কালি পড়ে গেছে, আর তোকে দেখে মনে হচ্ছে মোটেই সবকিছু ঠিক নেই। তাই তুই একদম মিথ্যা কথা বলবি না আমাকে, সত্যি করে বল কি হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তুই অনেকদিন রাত্রিবেলা ভালো করে ঘুমাস না, কেসটা কি? তুই কোন কথা থেকে কোথায় চলে গেলি? তোকে কে বলেছে আমি রাত্রিবেলা ভালো করে ঘুমাই না? আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো ঘর আছে জানিস, আর আমার ঘর দেখলে তোর চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। তাই আমার যে ঘুম হয় না এটা পুরো অস্বাভাবিক। প্রীতি এসব কথা বললে শিউলি কিছুতেই বিশ্বাস করতে চায় না। অন্যদিকে প্রীতির শ্বশুর বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন আসে, আর তাই চন্দনা দেবী প্রত্যেককে থাকার জন্য আলাদা আলাদা ঘর দেয়, আর সবাই সুন্দর সুন্দর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করে।
কিন্তু তখনও প্রীতি বাজার থেকে ফেরে না। তাই চন্দনা দেবী বারে বারে প্রীতিকে ফোন করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে প্রীতি তার বান্ধবী শিউলিকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? আমার আত্মীয় স্বজনরা ফ্রেশ হয়ে সবাই ঘরে বসে আছে যে তুমি এসে রান্না বান্না করবে আর তারপর তাদেরকে খেতে দেবে, কিন্তু তোমার বাজার করতে 1 ঘন্টা সময় লেগে গেল। না মা, আসলে আমার অনেকদিন পর আমার বান্ধবী শিউলির সঙ্গে দেখা হয়েছে। ও আসলে বিদেশে থাকে আর বিদেশ থেকে এই দেশে এসেছে, তাই আমি ওকে আমার শ্বশুর বাড়ি দেখাতে নিয়ে এসেছি। ও মা, তোমার বিদেশের বান্ধবীর উপর একেবারে দরদ উতলে পড়ছে। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি তোমার বান্ধবীকে কেন লেজে বেঁধে নিয়ে এসেছো, কারণ ও যেহেতু বিদেশ থেকে এসেছে তাই ওর থাকার জন্য ঘর দরকার। আমাদের এত বড় বাড়ি দেখে এখানে থাকার লোভে তোমার বান্ধবী তোমার সঙ্গে এসেছে, তাই তো? হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছো। কিন্তু বৌদি, তুমি তোমার বান্ধবীকে জানাওনি যে তোমার শ্বশুর বাড়িতে তুমি নিজে থাকার জন্য একটাও ঘর পাওনি? তাহলে তোমার বান্ধবী থাকবে কোথায়? তুমি যেমন বারান্দায় থাকো, তোমার বান্ধবী বাথরুমে থাকবে নাকি? এই কথা বলে তনয়া এবং চন্দনা দেবী ভীষণই হাসাহাসি করে। আর তাদেরকে এরকম হাসাহাসি করতে দেখে শিউলি ভীষণ পরিমাণে রেগে যায়। আর শিউলি ছিল বিদেশের মহিলা অধিকার কমিশনের হেড অব দ্য ডিপার্টমেন্ট। আপনারা এই যে এত বড় বড় কথা বললেন, এগুলো কিন্তু আমি ফোনে রেকর্ড করে নিয়েছি। আর আপনার এই বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছা নেই, কারণ যেই বাড়িতে বউয়ের থাকার মতো ঘর হয় না সেখানে আমি থাকতে চাই না। আমাকে আমার অফিস থেকে এর থেকেও বড় বাংলোতে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের এই কথাগুলো আমি সব মহিলা রাইট কমিশনে জমা দিয়ে দেব। তারপর যখন পুলিশ আপনাদের টানতে টানতে নিয়ে যাবে তখনই তো মজা বুঝতে পারবেন। শিউলির কথা শুনে তনয়া এবং তার মা খুবই ভয় পেয়ে যায়। আর অন্যদিকে শিউলি যখন প্রীতিকে নিজের সঙ্গে নিজের বাংলো বাড়িতে নিয়ে যেতে চায় তখন প্রীতি কিছুতেই তার সঙ্গে যেতে চায় না। আর এমন সময় চন্দনা দেবী, তনয়া এবং বিল্টু ভয় পেয়ে প্রীতির কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর তারা নিজেদের ভুল শুধরে নিতে সেই মহল সমান শ্বশুরবাড়ির সব থেকে সুন্দর ঘরটা প্রীতিকে দিয়ে দেয়। আর প্রীতি সবাইকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে কখনো কেউ প্রীতির সঙ্গে দুর্ব্যবহার করে না, যার ফলে প্রীতি তার মহল শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। রিঙ্কি খুবই ধনী পরিবারের একমাত্র মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে থাকতো। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় রিঙ্কি খুবই আদুরে ছিল। সে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এক ভালো পরিবারের ছেলে বিক্রমের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। আমার খুব চিন্তা হচ্ছে মা, তুমি তো জানো আমি বাড়ির কোনো কাজ করি না। শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে তো কাজ করতে হবে, বলো আমি কি আদৌ কোনো কাজ করতে পারবো? তুই এত চিন্তা করছিস কেন রে? তুই এত চিন্তা করিস না রে মা, আমি তোর ভালো ঘরেই বিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়িতে গিয়ে তোকে একা একা সব কাজ করতে হবে না। তোর বড় যা আছে, বাড়ির 2 বউ কাজ ভাগাভাগি করে কাজ করলে সেরকম কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, বিয়ের আগে তোকে এবার কিন্তু অল্প অল্প করে কাজকর্মটা শিখে নিতে হবে। রিঙ্কি তার বিয়ের আগে তার মায়ের কাছ থেকে সব কাজই মোটামুটি শিখে ফেলে। দেখতে দেখতে রিঙ্কির বিয়ের দিন চলে আসে। খুবই ধুমধাম করে বিক্রমের সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর রিঙ্কি তার শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে যাওয়ার পরের দিন থেকেই বাড়ির কাজ করতে করতে রিঙ্কি একেবারে নাজেহাল হয়ে পড়ে। একদিন সকালবেলা রিঙ্কি যখন রান্না করতে ব্যস্ত ছিল তখন তার মা তাকে ফোন করে। কিরে মা, তুই কেমন আছিস? বিয়ের পর তোর মাকে তো একেবারে ভুলেই গেছিস। একবারও তো ফোন করিস না, আর আমি ফোন করলেও তো ধরতে চাস না। সব ঠিক আছে তো মা? আর বলো না মা, শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি খেটে খেটে মরে যাচ্ছি। ভোরবেলা ঘুম থেকে উঠে একই ভাবে আমি কাজ করছি। এই অবস্থায় কাজ করতে করতে আমার তো কোমর ব্যথা হয়ে গেল। এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও আমার কষ্ট হচ্ছে। সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা সব করে এখন রান্না করতে এলাম। এই কথা শুনে রিঙ্কির মা ভীষণ পরিমাণে অবাক হয়। সে কি, তুই একা একা কাজ করছিস কেন? তোর বড় জায়ের কি হয়েছে? চন্দ্রিমা কি বাড়িতে নেই? না, ওই মহারানী বাড়িতেই আছে, আর এখন নিজের ঘরে আরাম করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ও কোনো কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়। তুই সবকিছু একা কেন করতে যাবি? তুই যেমন ওই বাড়ির বউ, চন্দ্রিমাও তো ওই বাড়ির বউ। কাজ তো দুজনকেই সম পরিমাণে করতে হবে। তোর শাশুড়ি মা কিছু বলে না? নাকি চন্দ্রিমা বড় যা বলে তোর উপর জোর খাটাচ্ছে? না মা, আসলে আমার বড় যা ভীষণ মিথ্যাবাদী। এমন কাজচোর মহিলা আমি আগে কখনো দেখিনি।
কাজের ভয়ে সব সময় মিথ্যা কথা বলে। কোনোদিন মাথা ব্যথা, কোনোদিন পেটে ব্যথা, আবার কোনোদিন পায়ে ব্যথা, কোমরে ব্যথা লেগেই থাকে। শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত সব কাজ আমাকেই করতে হচ্ছে। এখনো পর্যন্ত ও একটা কাজেও হাত দেয়নি। রিঙ্কির মুখে এমন কথা শুনে তার মা খুবই অবাক হতে থাকে। আসলে রিঙ্কির বড় যা চন্দ্রিমা ভীষণ অলস প্রকৃতির মহিলা ছিল। রিঙ্কির বিয়ের আগে তাকেই বাড়ির সমস্ত কাজ করতে হতো, কারণ তার শাশুড়ি মা বয়স্ক ছিল, তাই সে বাড়ির কোনো কাজ করতে পারত না। বাড়ির কাজকর্ম করতে চন্দ্রিমার একটুও ভালো লাগতো না, তবুও নিরুপায় হয়ে সে কোনো রকমে বাড়ির কাজগুলো করত। একদিন সে দেখে তার শাশুড়ি মা তার ছোট ছেলে বিক্রমের বিয়ের কথা আলোচনা করছে। বিক্রমের এবার বিয়ে হবে জানতে পেরে সবচেয়ে বেশি খুশি হয় চন্দ্রিমা। এই তো এবার আমার দুঃখের দিন শেষ হতে চলেছে। একবার শুধু আমার ছোট যা বাড়িতে চলে আসুক, আমি আর এই বাড়ির কোনো কাজই করব না। অনেক কাজ করেছি, আর নয়। উফ, কবে যে বিক্রমের বিয়েটা হবে আমার যে আর তর সইছে না। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই বিক্রমের সঙ্গে রিঙ্কির বিয়ে হয়ে যায়। রিঙ্কি ভীষণ পরিমাণে ক্লান্ত থাকায় পরের দিন সকালে তার ঘুম ভাঙে না। অন্যদিকে বৈশাখী দেবী ঘুম থেকে উঠে দেখে তখনও পর্যন্ত বাড়ির কোনো কাজই হয়নি। চারিদিকে নোংরা আবর্জনা পড়ে আছে, রান্নাঘরেরও সমস্ত কাজ একইভাবে পড়ে আছে। কি হলো, এখনো বড় বৌমা ঘুম থেকে উঠলো না কেন? এতক্ষণে তোর বাড়ির সব কাজ হয়ে যাওয়ার কথা। বিয়ে বাড়ির অনুষ্ঠান হলো, বাড়িতে এত কাজ, আর আজকেই ঘুম থেকে উঠতে এত দেরি করছে। যাই গিয়ে দেখি তো একবার। এই বলে বৈশাখী দেবী তার বড় বৌমার ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে চন্দ্রিমা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই দেখে বৈশাখী দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। কি হলো বৌমা, তুমি এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন? বাড়িতে এত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি উঠে পড়ো। বৌমা, শুনতে পাচ্ছ? কি হলো? চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের কথা শুনে আস্তে আস্তে চোখ খোলে এবং অসুস্থ হওয়ার মিথ্যা নাটক করে বলে, মা, আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি বিছানা থেকে উঠে দাঁড়ানোর, কিন্তু আমার প্রচন্ড জ্বর এসেছে। আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আমি কি করে কাজ করব বলুন? এই অবস্থায় আমি তো কোনো কাজই করতে পারবো না। এ বাবা, সে কি? এবার তাহলে কি হবে? বাড়িতে এত কাজ, আমি এবার কি করব? কেন মা, বাড়িতে তো এবার আর একটা বউ আছে, তাকে বলুন বাড়ির কাজ করতে। আমার মতো রিঙ্কিও তো এই বাড়ির বউ। এতদিন তো আমি একাই সব কাজ করেছি, বলুন। সে ঠিক আছে, কিন্তু রিঙ্কি এখন এই বাড়ির নতুন বউ। ও সবেমাত্র কালকে বিয়ে করে এসেছে। এখন আমি ওকে বাড়ির কাজ করতে কিভাবে বলবো? তাহলে আপনি কি করবেন আপনি দেখে নিন। আমিও তো যখন নতুন নতুন বিয়ে করে এসেছিলাম, বিয়ের পরের দিন থেকেই সব কাজ করা শুরু করেছিলাম। আমি অসুস্থ বলেই তো বলছি, না হলে আমিও আমার নতুন চাকে দিয়ে কাজ করাতাম না। এমন সময় সেখানে রিঙ্কি চলে আসে। আপনারা চিন্তা করবেন না, আমি সব কাজ করে দিচ্ছি। দিদির শরীর এত অসুস্থ, আপনি একবার আমাকে বলতে পারতেন, আমি কিছু মনে করতাম না। যতই হোক, আমিও তো এই বাড়ির বৌমা। এই বাড়ির প্রতি আমারও তো দায়িত্ব কর্তব্য আছে। আজ না হয় কাল সেগুলো তো আমাকে পালন করতেই হবে। রিঙ্কির কথা শুনে চন্দ্রিমা মনে মনে খুবই খুশি হয়। রিঙ্কি সেদিন একা একা বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু তার কাজ করার অভ্যাস না থাকায় সে বাকিদের মতো তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ করতে পারে না। রান্না করতে করতেই তার দুপুর হয়ে আসে, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে কিছু বলে না। দুপুরবেলা রিঙ্কি সমস্ত খাবার টেবিলে নিয়ে গিয়ে পরিবেশন করে। খাবার খাওয়ার সময় হয়ে এলে চন্দ্রিমা আস্তে আস্তে বিছানা থেকে উঠে টেবিলে এসে বসে পড়ে। বড় বৌমা, এখন তোমার শরীর কেমন আছে? সকালবেলা তো বিছানা থেকে উঠতেই পারছিলে না, এখন তো তবুও একা একা উঠে খেতে এলে। জ্বর কমেছে তাহলে তোমার? চন্দ্রিমা খাবার খেতে খেতে বলে, হ্যাঁ মা, জ্বরটা একটু কমেছে, আর খুব খিদে পেয়েছিল, সেই জন্য একটু খাবার খেতে এলাম। তুমি পেট ভরে খাবার খেয়ে জ্বরের ওষুধ খেয়ে নাও। এমনি যখন জ্বর কমে এসেছে, তাহলে ওষুধ খেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর তুমি রাত্রিবেলা রান্নাটা করে নেবে। ছোট বৌমা এখন এই বাড়িতে নতুন, তাই ওর কাজ করতে অসুবিধা হচ্ছে। রাত্রিবেলা রান্না করার কথা শুনে চন্দ্রিমা মিথ্যা কান্নার অভিনয় করা শুরু করে দেয়। ওরে বাবারে, আমার মনে হচ্ছে আমার জ্বর যেন ফিরে আসছে। গা হাত পা মাথা কেমন যেন গরম হয়ে গেল হঠাৎ করে। মা, আমি এই জ্বর গায়ে কেমন করে রান্না করব বলুন? আমার খুব খারাপ লাগছে। আমি এই সময় অসুস্থ হয়ে পড়েছি, আর আমার জন্য বাড়ির নতুন বউকে কাজ করতে হচ্ছে।
তুমি এভাবে কাঁদবে না প্লিজ। বাড়ির কাজ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আসলে নতুন জায়গা তো তাই আর কি। কিন্তু তুমি একদম টেনশন করো না, রাতের রান্নাটাও আমি করে নেব। তুমি খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। এই শুনে চন্দ্রিমা মনে মনে খুবই খুশি হয়। পরের দিন সকালবেলাও চন্দ্রিমা ইচ্ছা করে ঘুম থেকে ওঠে না। বৈশাখী দেবী এবং রিঙ্কি তাকে ডাকতে গেলে সে আবার নাটক করা শুরু করে দেয়। ওরে বাবা রে, আমার সারা গায়ে হাতে পায়ে ব্যথা, সারা শরীর আমার ব্যথায় টন টন করছে। দেখুন না মা, আমি তো নিজের পায়ে দাঁড়াতেও পারছি না ঠিক করে। ওরে বাবা, পায়ে কি ব্যথা, উফ মরে গেলাম রে। এ আমার কি হয়ে গেল গো বাবা। তোমাকে উঠতে হবে না বৌমা, তুমি শুয়ে পড়ো। আহারে, বেচারিটা কতই না কষ্ট পাচ্ছে। কালকে জ্বর এসেছিল বলে মনে হয় সেই জ্বরের টানেই আজকে তোমার এমন হচ্ছে। এবার কিন্তু ডাক্তার দেখাতে হবে তোমাকে বৌমা। হ্যাঁ দিদি, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। এখন আর তোমাকে বিছানা থেকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসছি। এভাবেই চন্দ্রিমা প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা করতেই থাকে। কোনোদিন হাতে ব্যথা, কোনোদিন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, এইসব বলে বলে সে সারাদিন শুয়ে শুয়ে কাটায়। এরকম ভাবেই 2-3 মাস কাটে। একদিন রিঙ্কির তার বড় যাকে দেখে কেমন যেন সন্দেহ হয়। কি হলো দিদি, তুমি যে একটু আগে বললে তোমার মাথা যন্ত্রণা করছে, আর তুমি এখন ফোন ঘাঁটছো কেন? না রে ছোট, আমি ফোন ঘাঁটছি কোথায়, ওষুধ খেয়ে তো কিছুতেই মাথা যন্ত্রণা কমছে না। সেই জন্য আমি একটু ইউটিউবে ভিডিও দেখছিলাম, মাথা যন্ত্রণা কমানোর কোনো হোম রেমেডি আছে কিনা। এই যে আমি ফোনটা রেখে দিলাম এবার। ওরে বাবা গো, কত মাথা যন্ত্রণা করছে। রিঙ্কি এবার খুব ভালো মতোই বুঝতে পারে তার যা পুরোপুরি মিথ্যা কথা বলছে। সে এই ব্যাপারে তার শাশুড়ি মায়ের সঙ্গেও কথা বলে। মা জানেন, আমার মনে হয় না দিদি মিথ্যা নাটক করছে। না হলে কোনো মানুষ সব সময় প্রত্যেক দিন প্রতিটা সময় কিভাবে অসুস্থ হতে পারে? এত ওষুধ খাচ্ছে তবুও তো ঠিক হচ্ছে না। না না বৌমা, কারোর অসুস্থতা নিয়ে এভাবে কখনোই উল্টোপাল্টা কথা বলা উচিত নয়। বড় বৌমা সত্যিই অসুস্থ, কেউ কি আর এমনি এমনি অসুস্থ হওয়ার নাটক করতে পারে বলো? বেচারিটা কতই না কষ্ট পাচ্ছে। বৈশাখী দেবী খুবই ভালো মনের মানুষ ছিল। সে পৃথিবীর সকল মানুষকেই ভালো বলে মনে করত। কারো সম্পর্কে সে খারাপ কথা ভাবতেই পারত না। তাই এমন মানুষকে বোকা বানানো চন্দ্রিমার পক্ষে খুবই সহজ ব্যাপার ছিল। কিন্তু এরকম বোকা শাশুড়ি মা এবং চতুর জায়ের মাঝখানে পড়ে রিঙ্কি একেবারে নাজেহাল হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে 5 মাস কাটে। একদিন রিঙ্কি বাড়ির সকলকে সুখবর দেয়। দেখো বৌমা, এতদিন পর্যন্ত ছোট বৌমা কিন্তু সব কাজ করেছে। এবার ছোট বৌমা গর্ভবতী, ও কিন্তু আর একা একা বাড়ির কাজ করতে পারবে না। এবার কিন্তু তোমার একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি কি ডাক্তার দেখাইনি মনে করছেন? আপনারা জানেন না আমার দাদা এই শহরের কত বড় ডাক্তার? অন্য শহর থেকে রোগীরা চেক আপ করতে আমার দাদার কাছে আসে। 2 দিন ছাড়াই তো আমার দাদা আমার চেক আপ করতে বাড়িতে আসছে। দাদা বলেছে আমার শরীরে সেরকম বড়সড় কোনো রোগ নেই, আমাকে অন্ততপক্ষে 2 বছর বেড রেস্ট করতে হবে, আমি তাহলেই সুস্থ হয়ে যাব। 2 বছর বেড রেস্ট করতে হবে? এরকম তো আমি কখনো শুনিনি। অনেক হয়েছে, আর নয়। এতটা মিথ্যা কথা কেউ কিভাবে বলতে পারে? ভেবেছিলাম আমি গর্ভবতী শুনে দিদি হয়তো মিথ্যা নাটক করে ছেড়ে দেবে। এবার সবাইকে সত্যি কথা জানাতেই হবে। রিঙ্কি রান্না করতে করতে মনে মনে নানান চিন্তা করতে থাকে। এমন সময় তার মা তাকে ফোন করলে রিঙ্কি তার মাকে সব কথা বলে। লতিকা দেবী তার মেয়েকে একটি খুবই ভালো আইডিয়া দেয়। তুমি আমাকে দারুণ আইডিয়া দিয়েছো মা, থ্যাংক ইউ সো মাচ। এই বলে রিঙ্কি ফোন রেখে দেয়। রিঙ্কি সেদিনই বাজার থেকে একটি সিসি ক্যামেরা কিনে নিয়ে এসে চন্দ্রিমার ঘরে সেটিং করে দেয়। দিদি, আমি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, আজকে আমার চেক আপ আছে, তুমি সাবধানে থেকো কেমন? আর আমাদের বাড়িতে আসতে একটু লেট হবে। এই বলে রিঙ্কি তার শাশুড়ি মাকে নিয়ে চলে যায়। তখন বাড়িতে কেউ ছিল না, সেই জন্য চন্দ্রিমা বিছানা থেকে উঠে দাঁড়ায়। ওহ বাবারে, শরীর খারাপের নাটক করতে করতে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ছি। সারাদিন শুয়ে শুয়ে এবার তো সত্যিই আমার গা হাত পা ব্যথা করছে। অনেকদিন নাচানাচি করা হয় না। আজকে বাড়িতে কেউ নেই, জোরে গান চালিয়ে একটু নাচানাচি করি, গা হাত পায়ের ব্যথা তাহলে ঠিক হয়ে যাবে। এই বলে চন্দ্রিমা গান চালিয়ে নাচতে শুরু করে। রিঙ্কি তখনই তার ফোনে সিসি ক্যামেরার সেই ফুটেজ তার শাশুড়ি মাকে দেখায়। দেখেছেন মা, আমি আপনাকে বলেছিলাম না দিদি নাটক করে। দিদি বাড়ির কোনো কাজ করতে চায় না, আর কাজ করবে না বলে সব সময় অসুস্থতার নাটক করে। আমরা বাড়িতে নেই বলে কেমন কোমর দুলিয়ে দুলিয়ে নাচানাচি করছে। এই দেখে বৈশাখী দেবী প্রচন্ড রেগে যায়।
সে তখনই রিঙ্কিকে নিয়ে বাড়িতে চলে আসে আর চন্দ্রিমাকে সেই ভিডিওটি দেখিয়ে তাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে থাকে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর কখনো এরকম করব না। আমি এবার থেকে রিঙ্কির সঙ্গে মিলেমিশে কাজ করব। ছোট বৌমা কোনো কাজ করবে না। ছোট বৌমা এখন গর্ভবতী। তুমি যেহেতু আমাদেরকে এভাবে মিথ্যা বলে ঠকিয়েছো আর ছোট বৌমাকে দিয়ে তুমি এতদিন পর্যন্ত বাড়ির সব কাজ করিয়েছো, তাই তোমার শাস্তি হচ্ছে আগামী 2 বছর ধরে তুমি একাই এই বাড়ির সব কাজ করবে। এভাবেই চন্দ্রিমা তার নিজের জালে নিজেই ফেসে যায়। আগামী 2 বছর ধরে চন্দ্রিমাকে বাড়ির সকল কাজ একা হাতে সামলাতে হয়।